আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। চলুন কোনো ভনিতা ছাড়াই সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা এমন একজনের জীবনের গল্প জানব যার উত্থান আর পতন কোনো টানটান উত্তেজনার থ্রিলারকেও হার মানাবে। আমরা কথা বলছি জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে নিয়ে। ভাবুন তো, একজন মানুষ যার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল, যে একেবারে শূন্য হাতে পাহাড়ে নির্বাসিত হয়েছিল, সেই কিনা পরবর্তীতে পৃথিবীর ইতিহাসের অন্যতম পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। একেবারে নিঃস্ব অবস্থা থেকে কিভাবে কেউ একটা আস্ত সাম্রাজ্য গড়ে তুলতে পারে, ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও তার জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধী বিষয়টা হলো মধ্য এশিয়ায় তার ওই সব হারানোর বেদনাই কিন্তু তাকে ভারতবর্ষ জয়ের জন্য তিল তিল করে প্রস্তুত করেছিল। চলুন অভাবনীয় এই রূপান্তরের পেছনের আসল ঘটনাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। প্রথমেই চলুন ফিরে যাই তার একেবারে শুরুর দিকের জীবনে, মধ্য এশিয়ার ফরগনা উপত্যকায়। সালটা 1483। বর্তমান উজবেকিস্তানের ফরগানা উপত্যকায় জন্ম নিলেন বাবর। রক্তে তার জাঁকজমক আর বীরত্বের এক অদ্ভুত মিশ্রণ। পিতার দিক থেকে তিনি পরাক্রমশালী তৈমুরের বংশধর, আর মাতার দিক থেকে দুর্ধর্ষ চেঙ্গিজ খানের। কিন্তু বংশ পরিচয় রাজকীয় হলেও তার শুরুটা মোটেও মসৃণ ছিল না। এক অদ্ভুত দুর্ঘটনায় তার জীবনের মোড় ঘুরে যায়। পায়রার খোপ মেরামত করতে গিয়ে তার বাবা হঠাৎ ছাদ থেকে পড়ে মারা যান। ভাবা যায়? আর ঠিক তখনই মাত্র 11 বছর বয়সে, বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই এই কিশোরের কাঁধে এসে পড়ে পুরো একটা রাজ্যের বিশাল দায়িত্ব। তবে এই সিংহাসন টিকিয়ে রাখা মোটেও সহজ ছিল না। 1494 সালের পর থেকে তার জীবনের রীতিমতো মিউজিক্যাল চেয়ার খেলা চলতে থাকে। তরুণ বাবরের একটা বড় স্বপ্ন ছিল পূর্বপুরুষদের রাজধানী সমরকন্দ দখল করা। 1497 সালে টানা 7 মাস অবরোধ করে তিনি সেটা জয়ও করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক তখনই নিজের রাজ্য ফরগনায় বিদ্রোহ শুরু হয় আর তিনি সেটা হারিয়ে বসেন। আবার ফরগনা উদ্ধার করতে গিয়ে সমরকন্দ হাতছাড়া হয়ে যায়। সবশেষে 1501 সালে শক্তিশালী উজবেক নেতা মোহাম্মদ সাইবানির কাছে চূড়ান্তভাবে হেরে তিনি সব কিছু হারিয়ে বসেন। জানেন তো, স্বপ্নের শহর সমরকন্দে তিনি মাত্র 100 দিন রাজত্ব করতে পেরেছিলেন। আর এই টানা পরাজয়গুলোই তাকে ঠেলে দেয় জীবনের সবচেয়ে অন্ধকার একটা অধ্যায়, পর্বতে নির্বাসনে। এই সময়কার হতাশা কতটা তীব্র ছিল তা তার নিজের লেখা আত্মজীবনী বাবরনামা পড়লেই বোঝা যায়। তিনি আক্ষেপ করে লিখেছেন, আমি প্রচুর দারিদ্র্য ও অপমান সহ্য করেছি, কোনো দেশ নেই বা পাওয়ার আশাও নেই। সত্যি বলতে এটা ছিল তার জীবনের একদম লোয়েস্ট পয়েন্ট। যে ছেলেটার রাজা হওয়ার কথা, নিজের রাজ্য হারিয়ে সেই তরুণ প্রায় 10টা বছর মধ্য এশিয়ার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়েছেন। বেঁচে থাকার জন্য তাকে পাহাড়ে উপজাতি আর সাধারণ কৃষকদের কাছে আশ্রয় নিতে হয়েছে। একজন রাজার জন্য এর চেয়ে অপমানজনক পরিস্থিতি আর কি হতে পারে? এক সময়ের ফরগানার সুলতান হিসেবে নিজের নামে ছাপানো এই রাজকীয় মুদ্রাগুলো তখন তার কাছে শুধুই এক তিক্ত স্মৃতি। 1502 সাল নাগাদ ফরগানা ফিরে পাওয়ার সব আশায় প্রায় শেষ হয়ে যায়। নিজের বলতে আর কিছু অবশিষ্ট ছিল না। স্রেফ বেঁচে থাকার তাগিদেই বাধ্য হয়ে পূর্বপুরুষের সমস্ত ভূখণ্ড চিরতরে পেছনে ফেলে তাকে নতুন আশ্রয়ের সন্ধানে নামতে হয়। কিন্তু ভাগ্য তাকে সম্পূর্ণ ভিন্ন এক পথে নিয়ে যাচ্ছিল। 1504 সালে আসে সেই বহু প্রতীক্ষিত টার্নিং পয়েন্ট, কাবুলে পুনর্জন্ম। 1504 সাল, একেবারে ভাগ্যহত নিঃস্ব অবস্থায় চরম সাহসিকতার সাথে বরফে ঢাকা হিন্দু কুশ পর্বতমালা পার হন বাবর। দখল করে নেন কাবুল শহর। কাবুলের এই নতুন রাজ্যই তাকে ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগটা করে দেয়। এখানেই একজন পলাতক দিশেহারা রাজপুত্র থেকে তিনি পরিণত হন অত্যন্ত অভিজ্ঞ আর কৌশলী এক সেনাপতিতে। এই কাবুলে বসেই তিনি তার সামরিক শক্তিতে এক যুগান্তকারী, বলতে গেলে গেম চেঞ্জিং একটা পরিবর্তন আনেন। উজবেকদের সাথে ক্রমাগত লড়াই করে তিনি পরিষ্কার বুঝেছিলেন শুধু পুরনো আমলে তীর ধনুক আর ঘোড়সওয়ার দিয়ে জেতা সম্ভব নয়। তাই তিনি সরাসরি অটোমান কমান্ডারদের নিযুক্ত করলেন নতুন রণকৌশল শেখার জন্য। এই কৌশলের মূল ম্যাজিকটা ছিল কেবল দুর্গ অবরোধের কাজেই নয়, একেবারে উন্মুক্ত খোলা ময়দানেও ম্যাচলক বা মাস্কেটের মতো আগ্নেয়াস্ত্র এবং কামানের ভয়ঙ্কর ব্যবহার। সেনাবাহিনীর এই আধুনিকায়নই পুরো দৃশ্যপট বদলে দেয়। নতুন অস্ত্র আর নতুন রণকৌশল হাতে পেয়ে বাবর এবার তার চূড়ান্ত লক্ষ্যের দিকে নজর দিলেন, আর তা হল পাকাপাকিভাবে উপমহাদেশ জয়।
কাবুলে রাজা হয়ে বসলেও একটা ভয় কিন্তু তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াতো, উত্তরে থাকা পরাক্রমশালী উজবেকরা। তার নিজের কথাতেন বোঝা যায় টিকে থাকার জন্য এত শক্তিশালী শত্রুর কাছ থেকে নিরাপদ একটা দূরত্বের দরকার ছিল তার। আর এই অস্তিত্ব রক্ষার তাগিদ থেকেই তিনি উত্তরের বদলে চোখ রাখলেন দক্ষিণ পূর্বে, হিন্দুস্থানের দিকে। ভারতবর্ষ তার কাছে শুধু রাজত্ব বাড়ানোর জায়গা ছিল না, এটা ছিল তার এবং তার বাহিনীর জন্য একটা প্রশস্ত নিরাপদ আশ্রয়স্থল। আর এই হিন্দুস্থান দখলের পথেই আসে 1526 সালের সেই ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধ। দৃশ্যপটটা একবার কল্পনা করুন। একদিকে সুলতান ইব্রাহিম লোদির প্রায় 1 লাখ সৈন্য আর 1000 যুদ্ধ হাতির এক বিশাল সেনাবাহিনী, আর অন্যদিকে অত্যন্ত ছোট কিন্তু আধুনিক অস্ত্রে সজ্জিত বাবরের ক্ষিপ্র একটা দল। সৈন্য সংখ্যার এই বিশাল পার্থক্য দেখে যে কোনো সাধারণ মানুষের কাছেই এটাকে স্রেফ একটা আত্মহত্যার মিশন মনে হবে, তাই না? কিন্তু ঠিক এখানেই বাবর তার আসল সামরিক মেধার পরিচয় দেন। তিনি পানিপথে তুলুগমা নামের এক দুর্ধর্ষ কৌশল প্রয়োগ করেন। তার দ্রুতগামী অশ্বারোহী বাহিনী দিয়ে ইব্রাহিম লোদির বিশাল সৈন্যদলকে চারপাশ থেকে ঘিরে ফেলে এক জায়গায় জড়ো হতে বাধ্য করেন তিনি। এরপর শুরু হয় সরাসরি কামানের গোলা আর মাস্কেটের বৃষ্টি। কামানের বিকট শব্দে লোদির নিজেদের হাতিগুলোই ভয় পেয়ে উল্টো দিকে ছুটে এসে নিজেদের সৈন্যদেরই পিষে মারে। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র অর্ধেক দিনের মধ্যেই এত বিশাল একটা বাহিনী একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে শুধু পানিপথ জয় করেই কিন্তু সব শান্ত হয়ে যায়নি। নতুন একটা সাম্রাজ্যকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে তাকে আরও ভয়াবহ সব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। 1526 সালে দিল্লি ও আগ্রা দখলের পর 1527 সালের খানোয়ার যুদ্ধে রাজপুতদের এক বিশাল জোট পরাজিত করেন তিনি। এটা ছিল পানিপথের চেয়েও অনেক বেশি রক্তক্ষয়ী একটা যুদ্ধ। এরপর 1529 সালে ঘাঘরার যুদ্ধে আফগান বাংলা জোটকে হারানোর মাধ্যমে তিনি কার্যত সব বড় প্রতিরোধ গুড়িয়ে দিয়ে মুঘল সাম্রাজ্যের ভিত একদম কংক্রিটের মতো শক্ত করে ফেলেন। এত সব রক্তক্ষয়ী যুদ্ধ আর বিজয়ের পর জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই উপমহাদেশে আসলে কেমন উত্তরাধিকার রেখে গেছেন, চলুন দেখি আমাদের শেষ অংশে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ইতিহাস ঘাটলে দেখা যায় বাবর কেবল একজন কঠোর আর নির্মম যোদ্ধাই ছিলেন না, তার ভেতরে লুকিয়ে ছিল অত্যন্ত রুচিশীল আর সংস্কৃতিমনা একজন মানুষ। কাবুলে তার নিজের তত্ত্বাবধানে তৈরি করা গার্ডেন অফ ফিডেলিটি তার একটা বড় প্রমাণ। কবিতা চর্চা, জ্যামিতিক নকশার বাগান তৈরি আর নিজের মাতৃভাষা চাগতায় তুর্কিতে লেখা অসাধারণ আত্মজীবনী বাবরনামা, এগুলো শুধু ঐতিহাসিক দলিলই নয়, বরং সাহিত্যের এক অমূল্য রত্ন, যা সত্যি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 1530 সালে আগ্রায় এই মহান সম্রাটের জীবনাবসান ঘটে, কিন্তু কাবুলে থাকা তার সমাধিটি আমাদের একটা ভীষণ আবেগপ্রবণ সত্যের কথা মনে করিয়ে দেয়। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল তাকে যেন আগ্রা থেকে সরিয়ে তার সবচেয়ে প্রিয় শহর কাবুলের কোনো এক বাগানে সমাহিত করা হয়, আর তাই পরবর্তীতে তার দেহাবশেষ কাবুলে নিয়ে যাওয়া হয়। যে শহরটা তাকে চরম হতাশা আর ব্যর্থতার মাঝে নতুন করে বাঁচার পথ দেখিয়েছিল, আজ সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। একদম শেষে এসে আমাদের আজকের এই এক্সপ্লেনার থেকে একটা দারুণ চিন্তার বিষয় কিন্তু থেকেই যায়। ইতিহাস কি আসলেই শুধু তাদেরই মনে রাখে যারা জীবনে কখনো ব্যর্থতার মুখ দেখেনি, নাকি ইতিহাস তৈরিই হয় তাদের হাতে যারা সব হারানোর পরও হাল ছাড়ে না, ওই চূড়ান্ত ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এক অবিস্মরণীয় সাম্রাজ্য গড়ে তোলে? বাবরের ঘটনাবহুল জীবন তো অন্তত এটাই প্রমাণ করে যে চরম ব্যর্থতাও আসলে সবচেয়ে বড় বিজয়ের ভিত করে দিতে পারে। এই ভাবনার খোরাক দিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি ইতিহাসের এই অসাধারণ যাত্রাটা সবার কাছে খুব দারুণ লেগেছে।